যদি একটাও বকা আর ধমক দিয়েছো তো আমি দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। তখন রুদ্ররাজ এসে ধরে নিয়ে আমায় বিয়ে করে ফেলবে, তখন মজা বুঝবে। ফরাজ ঠান্ডা চোখে রূপকথাকে পরখ করে অন্যত্র দৃষ্টি সরিয়ে তপ্তশ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করল। চাটা শেষ করে রূপকথা আবার শুয়ে গেল। এরপর বলে উঠল, চলে যাও লাইট অফ করে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সারফারাজ হাত ঘড়িতে সময় দেখল, কেবল রাত 8টা বাজে। রূপকথাকে কখনো এমন টাইমে ঘুমোতে দেখেনি সে। শরীর নিশ্চিত খারাপ হচ্ছে, তাই জন্য চোখ বন্ধ হয়ে আসছে। কি হলো, যাও। রূপকথার পুনরায় আওয়াজে লাইট নিভিয়ে বেরিয়ে এলো সারফারাজ। এরপর মায়ের ঘরের দিকে পা বাড়ালো। সারা শব্দে রূপকথার দেখা না পেয়ে নিজ কক্ষে কম্বল জড়িয়ে শুয়ে আছেন মায়া। আজ বড্ড ঠান্ডা পড়েছে। সারফারাজ দরজায় নক করে জিজ্ঞেস করল। সারফারাজের গলা পেয়ে ঠোঁটের কোণে হাসি রেখা টেনে মায়া উঠতে উঠতে বলে উঠল, না রে বাবা, ঠান্ডার জন্য শুয়ে আছি, আয়। সারফারাজ মায়ের বিছানার কোণে বসে মায়াকে জড়িয়ে চোখ বুঝে কিছুক্ষণ চুপ করে রইল। ছোটবেলায় নিত্যদিনকার অভ্যেস ছিল এটি, বাইরে থেকে ফিরে মায়ের গন্ধ নেয়া। অদ্ভুত এক প্রশান্তি কাজ করে মনের মধ্যে। মনে হয় সমস্ত হতাশা, বিপদ, ভয় সব কেটে যায় এই গন্ধে, এই স্পর্শে। মায়া সারফারাজের চোখে মুখে হাত বুলিয়ে বলে উঠলেন, কিছু হয়েছে? মন খারাপ? মায়া অল্প হাসলেন, এরপর বললেন, মেয়েটা কোথায়? সারফারাজ বিরক্তি ভরা গলায় জবাব দিল। মায়া উৎকণ্ঠা নিয়ে বলে উঠলেন, সর, দেখে একবার দেখে আসি। মায়ের কোমর জড়িয়ে মায়ের কোলে মাথা রেখে সারফারাজ আদুরে গলায় বলে উঠল। সারফারাজের মাথা টিপতে টিপতে মায়া বলে উঠল, তোর নানা আমাকে একটা বন্ধ ঘরে অনেক বছর বন্দি করে রেখেছিল সারফরাজ। ওই ঘরে না ছিল কোনো আলো, না ছিল কথা বলার মানুষ। আমার একাকিত্ব কল্পনার সঙ্গী ছিল তুই। তোকে এক পলক দেখতে, একটু আদর করতে মরিয়া হয়ে উঠেছিলাম আমি। আব্বাকে অনেক অনুরোধ করেছি আমাকে মুক্তি করে দিতে, কিন্তু আব্বা আমার উপর একটু রহমও করেনি। আব্বা কেমন যেন নিষ্ঠুর হয়ে গেছিল। আম্মার মৃত্যু, ভাইজানের মৃত্যু আব্বাকে হৃদয়হীন বানিয়েছিল। আব্বা মনে করেন এসবের জন্য আমিই দায়ী। সারফারাজ ব্যথিত গলায় শুধায়। সারফারাজের মাথায় হাত বুলাতে বুলাতে মায়া বলে উঠলেন, আমার প্রতি আব্বার আকাশ সমান ঘৃণা জন্ম নিয়েছিল। সন্তান ছাড়া, পরিবার ছাড়া কতটা যন্ত্রণা অনুভূতি হয় সেটা তিনি আমাকে বোঝাতে চেয়েছিলেন। সারফারাজের চট করে উঠে বসে শুধালো। ঝাপসা স্মৃতি হাতড়ে মায়া বলতে লাগলেন, বড় ভাইজান আগে থেকে অবৈধ সব কাজের সাথে জড়িত ছিল। নেশা পানীয় গিলত প্রচুর। বড় ভাবি গোপনে আমাকে সব জানায় একদিন। আমার সঙ্গে ভাবির যোগাযোগ ছিল দীর্ঘদিন। বড় ভাবিকে ভাইজান প্রচুর মারধর করতেন। মার খেয়ে খেয়ে শরীর পচে গিয়েছিল তার। তোর বয়স যখন 6, হঠাৎ একদিন খবর পেলাম ভাবি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। তোর বাবা আমায় নিয়ে গেলেন চট্টগ্রাম, কিন্তু আব্বা আমার হাফিলির গেট থেকেই যা তা করে বের করে দিয়েছিল। বড় ভাইজানের ছেলে রুদ্র যখন 8 কি 9 বছরের, ছেলেটা ঘুরে ঘুরে কাঁদছিল সারা বাড়িময়। আব্বার অপমান, হুমকি ধামকি অগ্রাহ্য করে আমি রুদ্রকে বুকে নিয়েছিলাম, কিন্তু তার চোখের ঘৃণা আমাকে থমকে দিয়েছিল। তার চোখ জোড়া দেখে মনে হলো সেগুলো আমার অহংকার ছেড়ে ফেলেছে। আমার মায়ের মৃত্যুর জন্য তুমিই দায়ী, তোমাকে আমি ছাড়ব না। ওইটুকু ছেলের এমন ভয়ঙ্কর চোখ দেখে আমি বেশ ভীতু হলাম। কোনো মতে তার বাবার হাত ধরে বেরিয়েছিলাম ভাবির দাফন হবার আগেই। তোর বয়স যখন 8, হঠাৎ একদিন বিধ্বস্ত হয়ে তোর বাবা বাড়ি ফিরল। তাকে কেমন অস্থির আর অপরাধী দেখেছিলাম। বিয়ের 10 বছর জীবনে তাকে এতটা অসহায়, ভগ্ন কখনো দেখিনি আমি। মানুষটা বড্ড সহজ আর প্রাণখোলা ছিল, কিছু লুকাতে না আমার কাছে। রাতে তুই ঘুমানোর পর তাকে শক্ত করে চেপে ধরলাম। ঘটনা যা শুনলাম তাতে আমি হতবাক না হয়ে পারলাম না। বড় ভাইজান মাদক, অস্ত্র আর নারী পাচার কাজে বর্ডারে ধরা পড়ে গুলি খেয়ে মারা গেছেন। সবচাইতে লোমহর্ষ যা ছিল
তা হলো সঙ্গে রৌদ্রও ছিল। বর্ডারে আর্মিদের উপর বড় ভাইজান বন্দুক চালিয়ে ছিলেন। নিজেকে কলঙ্কিত করে গায়ের পোশাকে দাগ ফেলে ভাইজানকে বাঁচাতে চেয়েছিল তোর বাবা, কিন্তু উপর থেকে করা আদেশ ছিল ভাইজানকে ক্রস ফায়ার করার। তোর বাবা নিজের কাছে এক মেজের সাহায্য রুদ্রকে ওই স্পট থেকে সরিয়ে চিটাগং পৌঁছে দিল। হয়তো রুদ্র কিশোর জেলে পচে মরত। ঘটনার কয়েকদিন পর তোর বাবা বলতে বলতে কেঁদে ফেললেন মায়া। বাকি ঘটনা সারফারাজ জানে। বাড়ির আঙিনায় খেলা করছিল সারফারাজ, মায়া ঘরের কাজে ব্যস্ত। এমন সময় কয়েকজন লোক একটা বড় কার্টুন তাদের ঘরের দরজায় ফেলে বলে উঠল, আপনার জন্য একটা পার্সেল এসেছে মায়া চৌধুরী। বলে লোকগুলো আর দাঁড়ায়নি। মায়া অবাক হয়ে সেই কার্টুন খুলতে কর্নেল সাদাফ শাহজাহানের কাটা মুন্ডু আর টুকরো টুকরো দেহ পাওয়া গিয়েছিল। সারফারাজ নিজেও বাবার এহেন অবস্থা দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। সাদাফ শাহজাহানের দাফনের পর অনেক মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু খুনিকে পাওয়া যায়নি। মায়া জানতেন কে করেছে এই কাজ, কিন্তু নিজের বাবাকে জেলে পাঠাতে চাননি তিনি। শুধু সুবহান চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলেন, আমাকে বিধবা করে দিল আব্বা। আমার ছেলেটা যে এতিম হয়ে গেল আব্বা। আমার জীবনের রঙগুলো এভাবে কেড়ে নিলেন আপনি। সাদা থানে জড়িয়ে দিলেন আমাকে। আমার উপর এতটাই ঘৃণা আপনার আব্বা? সুবহান বিনা বাক্যে নিজের লোকদের আদেশ দিলেন, কোনো বেঘরে পান হারাতে চাইছিস? কে তোর মা? এমন কঠিন মুহূর্তে তোর গান গাইতে ইচ্ছে হচ্ছে? লোকগুলো সুবহানের আদেশে মায়াকে টেনে হিঁচড়ে একটা ঘর বন্দি করে দেয়। দিনে একবেলা খাবার পাওয়া যেত। স্বামী শোক, সন্তান ছেড়ে আসা, ঠিকমতো খাবার না পাওয়া আর ঘটঘুটে অন্ধকার ঘর মায়াকে অন্য এক জগতে পৌঁছে দিল। মুক্ত জীবন থেকে মিলল বন্দি জীবন। এদিকে সুবহান নাতি রুদ্রকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করলেন, কারণ আর্মি বহর তখনও গায়েব হওয়া রুদ্রকে খুঁজছিল। রুদ্র বিদেশ গিয়ে পড়াশোনা করে বাহ্যিক মানুষ তো হয়েছে বটেই, কিন্তু ভেতরে ঠিকই পশু রয়ে গিয়েছে। মায়া আরও কিছু বলতে চাইলেন, কিন্তু ভুলে গেলেন। সারফারাজের পুরো ঘটনা আর জানা হলো না। সিয়েরা ফরেস্টে ভোরের আলো ফুটলো আজ তীক্ষ্ণ রূপে। সকাল থেকেই সূর্যের ভারী তেজ। সারফারাজ সকাল সকাল নিজের রান্নাবান্না শেষ করে রূপকথার কক্ষে ঢু মারল। মেয়েটা এখনও বেঘরে ঘুমোচ্ছে আর বিড়বিড় করে কি যেন বলছে। সারফারাজ কপাল কুঁচকে ব্যস্ত পায়ে রূপকথার বিছানার পাশে এসে দাঁড়ালো। এরপর কপালে হাত ছোঁয়াতে চমকে উঠল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। সারফারাজ রূপকথার গায়ের কমফোর্টার সরিয়ে ঝাঁকিয়ে ডাকলো। রূপকথা অল্প চোখ মেলে তাকিয়ে সারফারাজকে দেখল। এরপর সারফারাজকে চাপড়ে ধরে উঁচু গলায় গেয়ে উঠল, ও আমার গায়ে প্রেমের জ্বর কেউ দেয় না সারফরাজকে খবর। সারফরাজ আমার শীতেরই চাদর। রূপকথার অদ্ভুতখানে সিরিয়াস মুহূর্তে হাহা করে হেসে উঠল সারফারাজ। রূপকথা সেই হাসি তোয়াক্কা না করে শরীরের অসহনীয় ব্যথা, মাথায় যন্ত্রণা, দাঁতের শিরশিরানি আর জ্বরের ঘোরে পাগলের ন্যায় চিৎকার করে গাইতে লাগলো, বাঙ্গি ফাটা বালি বালি, তরমুজ ফাটা লালে লাল। সাঁতার না জানিলে কেমনে পাড়ি দিবি প্রেমের খাল। ও বন্ধু কাছে আয়, ফুলের মধু ঝরে যাবে। রূপকথার গানে সারফারাজের মাটিতে গড়াগড়ি দেবার অবস্থা হলো। পরের গানে সুর তুলতে সারফারাজ রূপকথার মুখ চেপে ধরে থামানোর চেষ্টা করে সুফিয়ানকে কল করলো। কেবলই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন সুফিয়ান। এমন সময় সারফারাজের কল পেয়ে কপাল কুঁচকে রিসিভ করে বলে উঠলেন। রূপকথার মুখ ছেড়ে দিল সারফারাজ। রূপকথা ভাঙা ভাঙা গলায় তালহীন গাইতে থাকলো, 25-26 বয়স হইল, জানোস না রে কিছু, মিছামিছি ঘুরোস রে তুই আমার। কেন মিছামিছি ঘুরোস রে তুই আমার পিছু পিছু? গাধা চ্যাংরা কেন বুঝুস না আমার মনে কি চায়? মেয়ের গান শুনে সুফিয়ান বুক চেপে বলে উঠলেন। দুপুরের পরপর রূপকথার জ্বর আরও মাত্রা ছাড়ালো। দু চোখ মিলিয়ে পৃথিবী দেখতে পারল না সে। নাকের ডগা গাল টকটকে লাল হলো, শরীর হলো উত্তপ্ত তাওয়া। সকালে রূপকথাকে নিয়ে সারফারাজ মজা উড়ালেও এবার সে বেশ চিন্তিত হলো। ডক্টর হেনরিকে সকালে খবর পাঠিয়েছে সারফারাজ। তিনি এসে জ্বর চেক করে মেডিসিন দিয়ে গিয়েছেন।
তখন জ্বর ছিল 102 ডিগ্রি। ওষুধ খাওয়ানোর পরেও রূপকথার জ্বর বেড়ে হলো 103-এ। মেয়েটা নেতিয়ে পড়া অবস্থা দেখে সারফারাজের বুকে দহন শুরু হলো। অসুস্থ মায়ের রূপকথা রেহেন অবস্থায় বেশ ব্যথিত হলেন, সেই সাথে অল্প সেবাও করলেন। রূপকথার মাথায় ঘন ঘন জলপট্টি দিল সারফারাজ, সাথে মুছিয়ে দিল শরীর। তবু অবস্থার কোনো উন্নতি নেই। এবার সারফারাজ ভয় পেল। সারফারাজের মন বলল রূপকথাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা প্রয়োজন। এদিকে মেয়ের চিন্তায় সুফিয়ান চৌধুরীর ঘুম উবে গেল। কিছুক্ষণ বাদেই ফোন করে খবর নিলেন তিনি। জ্বর এলে মেয়ে কেমন পরিস্থিতির ভেতর দিয়ে যায় রেখা সবটা জানেন, তাই আসন্ন শঙ্কায় কেঁদে উঠলেন রেখা। সারফারাজ হাতের উল্টো পিঠে রূপকথার জ্বর আরেকবার পরখ করে নিল, এরপর ভয়ার্ত গলায় ডাকল, রূপকথা, তুমি ঠিক আছো? রূপ, হ্যাঁ রূপকথা। কোনো প্রত্যুত্তর করল না রূপকথা। সারফারাজ আর এক মুহূর্ত সময় অপচয় করল না। সেই রূপকথাকে কম্বল সহ পেঁচিয়ে পাজা কোলে তুলে গাড়িতে বসিয়ে দিল। এরপর লুইস আর ইয়ংয়ের কাছে মায়ার দায়িত্ব দিয়ে ছুটল হসপিটালের অভিমুখে। মিনিট 40 পর একটা হসপিটালে এসে থামল সারফারাজের গাড়ি। রূপকথাকে আবার কোলে তুলে ব্যস্ত পায়ে ইমার্জেন্সিতে এলো সারফারাজ। এরপর উপস্থিতি ডিউটি ডক্টরকে বলে উঠল, সে অধিক জ্বরে ভুগছে, প্লিজ তার জ্বর কমিয়ে দিন। সারফারাজের পাংশুভার্ত চিন্তিত মুখশ্রী দেখে ডক্টর বুঝতে পারল অবস্থা সিরিয়াস। ডিউটি ডক্টর দৌড়ে এসে রূপকথার জ্বর পরিমাপ করে আটকে উঠলেন। জ্বর 104। রূপকথাকে দ্রুত অবজারভেশন কেবিনে শিফট করলেন তিনি। এরপর সাপোজিটর, মেডিসিন সব কিছু নিয়ে ছুটলেন সেখানে। রূপকথার জ্বর সারফারাজের কাছে শুরুতেই মামুলি বিষয় ঠেকেছিল, কিন্তু সারফারাজের এখন মনে হচ্ছে এই জ্বরে রূপকথা বোধহয় বাঁচবেই না। হসপিটালের করিডোরে পাইচারি করতে করতে উন্মাদ হয়ে উঠল সারফারাজ। চটপটে মেয়েটাকে একদম নিশ্চুপ নির্ভার দেখতে তার মোটেও ভালো লাগছে না। সারফারাজ সারাক্ষণ তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, অথচ সে চোখ মেলে পর্যন্ত দেখছে না। রূপকথার অসুস্থতার গাঢ়তা পরিমাপ করে মাথার চুল খামচে ধরল সারফারাজ। হাসি খুশি চঞ্চল দুরন্ত মেয়েটাকে সঙ্গে করে কত স্বপ্ন নিয়ে এত দূর দেশে নিয়ে এলো সে। সুফিয়ান চৌধুরীকে সারফারাজ প্রতিশ্রুতি দিয়েছিল সামান্যতম কষ্ট পর্যন্ত পেতে দেবে না রূপকথাকে, অথচ জ্বরের ঘড়ি মেয়েটার দুনিয়া ভুলতে বসেছে। সারফারাজের বিক্ষিপ্ত মন গাইতে আরম্ভ করল। মস্তিষ্ক কেমন টনটনে ব্যথায় কাবু হলো। ব্যথা উপশম করতে মাথা চেপে ধরল সারফারাজ। এরপর সমান তালে চক্কর কাটল পুরো করিডোর জুড়ে। কতক্ষণ যে এভাবে সে হাঁটল তার হিসাব রইল না। আরও ঘণ্টাখানেক পর একজন নার্স এসে জানালো জ্বর কন্ট্রোলে এসেছে, তবু অবজারভেশনের জন্য 24 ঘন্টা হসপিটালে থাকতে হবে। সারফারাজ এবার একটু নিশ্চিন্ত হলো। করিডোরের ওয়েটিং চেয়ারে বসে চোখ বুজে মাথা হেলিয়ে দিল। এমন সময় সারফারাজের ফোনখানা মৃদু শব্দে বেজে উঠল। স্ক্রিনে ডেভিনের নম্বর চকচক করছে। জরুরি ফোন ভেবে কানে তুলল সারফারাজ। হ্যালো বলতেই ওপাশ থেকে ডেভিন যা বলল তা শুনে কপালের রগ ফুলে উঠল সারফারাজের। সেই সাথে জ্বলে উঠল বরফ নীল চোখজোড়া। ইস্পাতের ন্যায় শক্ত হলো চোয়াল। অধিক ক্রোধে সারফারাজ বসা থেকে উঠে দাঁড়ালো, এরপর বজ্রকণ্ঠে বলে উঠল, আসছি। সারফারাজের ড্রাগস কারখানার পরিত্যক্ত একটি কক্ষে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে সারফারাজের অ্যাকাউন্টসের ড্যানিয়েলকে। ভীত ড্যানিয়েল বাঁচার তাগিদে বারবার কাকুতি মিনতি করে যাচ্ছে, কিন্তু নিষ্ঠুর মানব ডেভিন কিছুই যেন কানে শুনছে না। ঘণ্টাখানেক পার হতেই চোখে মুখে অসামান্য ক্রোধ ফুটিয়ে উপস্থিত হলো সারফারাজ। সারফারাজকে দেখেই ড্যানিয়েল বলে উঠল। ড্যানিয়েলের বাকি কথাগুলো আর শুনতে ইচ্ছে হলো না সারফারাজের। ডেভিনের হাত থেকে লোহার রডখানা নিয়ে বেধড়ক আঘাত করল ড্যানিয়েলের শরীরে। কোনো আঘাত কোথায় গিয়ে লাগলো তার খেয়াল পর্যন্ত রাখল না সারফারাজ। মারের চোটে চিৎকার করে প্রাণ ভিক্ষার আর্জি জানালো ড্যানিয়েল, কিন্তু নিষ্ঠুর মানব সারফারাজ থামল না ক্ষণকালের জন্য। ড্যানিয়েলকে এলোপাথারি আঘাত করতে করতে সারফারাজ যখন ক্লান্ত হলো, তখন হাত থেকে খসে পড়ল রডখানা। ড্যানিয়েলের সাদা শরীর ইতোমধ্যে রক্তে রঞ্জিত। সারফারাজ ড্যানিয়েলের গলা টিপে ধরে হিসিয়ে শুধালো, আমার সর্বনাশ করার জন্য রুদ্র তোকে কত টাকা দিয়েছে ড্যানিয়েল? সারফারাজের প্রশ্নে ড্যানিয়েলের জ্ঞান হারানোর উপক্রম হলো। তার মানে তার পিঠ পিছে ছুরি মারার বিষয়ে সবটা জেনে গিয়েছে সারফারাজ। ড্যানিয়েল তবুও সব কিছু চেপে গিয়ে ভয়ার্ত গলায় বলল। ড্যানিয়েলের মুখের মিথ্যে শুনে সারফারাজের মাথা ধরে গেল। ডেভিনের থেকে নোট ট্যাব নিয়ে উল্টো করে ড্যানিয়েলের চোখের সামনে মেলে ধরল সে।
30 সেকেন্ডের একটা ভিডিও চলছে তাতে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ড্যানিয়েল আর রুদ্ররাজ মুখোমুখি বসে ড্রিঙ্কস করছে। সেই সাথে একটা ব্ল্যাঙ্ক চেক এগিয়ে দিচ্ছে রুদ্ররাজ। ড্যানিয়েল খালি চেক পেয়ে মস্ত খুশি। সেই খুশি আরও কয়েক ধাপ বাড়াতে রুদ্ররাজ আদেশ করল, মেক শিওর হি নেভার ব্রিথস এগেন, হোয়াট এভার ইট কস্টস। ভিডিওখানা দেখে গলবিল শুকিয়ে উঠল ড্যানিয়েলের। তার চোখে মরণ ভয় স্পষ্ট ফুটে উঠল। নিজেকে নির্দোষ প্রমাণের আর কোনো সাফাই গাইল না সে, কারণ সবটাই এই মুহূর্তে অর্থহীন। ড্যানিয়েল চোখ বুজে বহু কষ্টে আওড়ালো। সারফারাজ বাঁকা ঠোঁটে হাসল। এত সহজেই ড্যানিয়েলকে সে মুক্তি দেবে না। নরকীয় সাজা ভোগ করিয়ে তবেই মুক্তি দেওয়া হবে এই বিশ্বাসঘাতককে। সারফারাজ ডেভিনের পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, I know you are heartless, so I don't want to say anything more. বলেই ড্যানিয়েলের পানে এক পলক ঘৃণিত নজর বলিয়ে বাইরে বেরিয়ে এলো সারফারাজ। সারফারাজ চলে যেতেই অদ্ভুত হাসল ডেভিন। সেই হাসির শব্দে প্রাণ পাখি উড়ে গেল ড্যানিয়েলের। চোখের সামনে সাক্ষাৎ নরক দেখতে পেল সে। মনে মনে জিজেসের নাম উচ্চারণ করতে চাইল, কিন্তু তার আগে ভারী লোহার রড দিয়ে ড্যানিয়েলের প্রশস্ত বুকে শক্ত বাড়ি বসালো ডেভিন। ডেভিনের শক্ত হাতের আঘাতে চিৎকার করে উঠল ড্যানিয়েল। ড্যানিয়েলের গগনবিতারী চিৎকার ডেভিনের কানে অনন্য প্রশান্তি এনে দিল। ড্যানিয়েলের এক একটা চিৎকার ডেভিনের কানে সুরেলা গান হয়ে বাজল। ডেভিন উন্মাদ হয়ে উঠল। তার মনে হলো ড্যানিয়েলের আরও জোরে জোরে চিৎকার করা উচিত। তাই সে ড্যানিয়েলকে শুধালো। বিকেলের আগে আগে রূপকথার পুরো শরীর ঘাম দিয়ে জ্বর ছেড়ে দিল। জ্বর ছাড়তেই গায়ে সাদা ভারী ব্ল্যাঙ্কেট জাহান্নাম ঠেকল তার কাছে। দুর্বল পা দিয়ে সে ব্ল্যাঙ্কেট সরিয়ে চারিপাশে নজর বোলালো। হাতে লাগানো সেলাইনের সুই আর বাহ্যিক পরিবেশ চোখে গুঁতো দিয়ে বুঝিয়ে দিল এটা হসপিটাল। রূপকথার সরু গলা পিপাসায় খরাই ফেটে যাওয়ার মাঠের ন্যায় চৌচির হলো। প্রচণ্ড পানি পিপাসায় বুক ধরফর করে উঠল। চারিপাশে চোখ বুলিয়ে পানি খুঁজল। বেড সাইডে টেবিলে ঝকঝক করছে পানির বোতল। রূপকথা উঠে বসে পানির বোতল হাতে নিতে চাইল, কিন্তু তার আগেই মাথা ঘুরে উঠল। রূপকথা ধপ করে বিছানায় পড়ে মৃদু আর্তনাদ করে উঠল। কিছুক্ষণ ওভাবেই কাটানোর পর আবার উঠে বসল। বেড ধরে ধরে কোনো মতে পানির বোতলটা নিতে চাইল। এমন সময় কেবিনে প্রবেশ করলো একজন নার্স সহ ডক্টর। রূপকথা ডক্টরের পানে রচর দিতেই ডক্টর চোখ নামিয়ে নিল। রূপকথা বিষয়টা আমলে না নিয়ে পানি খাওয়ায় মনোযোগ দিল। নার্স দৌড়ে গিয়ে পানির বোতলের ক্যাপ খুলে বলে উঠল। সুন্দরী বিদেশি নার্সের হাত থেকে বোতল নিয়ে রূপকথা থ্যাঙ্কস জানালো। এরপর কিছুটা ইতস্তত করে শুধালো। সারফরাজ, নার্স কোনো প্রত্যুত্তর করল না। রূপকথা ভাবলো হয়তো নার্স সারফারাজকে চিনে না। এই দেশে সারফারাজ কোন নাম ব্যবহার করে চলাফেরা করে সেটাও রূপকথার দুর্বল মস্তিষ্কে খেলল না। রূপকথা হাতের সেলাইনের পানে তাকিয়ে ইংরেজিতে জিজ্ঞেস করল, বাড়িতে কখন যেতে পারবো ডক্টর? ডক্টর নিজের অ্যাপ্রনের পকেট থেকে হাত বের করে শক্ত গলায় বলে উঠল। আজই। ডক্টরের কণ্ঠে চমকে উঠল রূপকথা। বিস্ফোরিত নজরের সামনে তাকাতেই গাঢ় নীল চোখ জোড়া দেখে চিৎকার করে উঠল রূপকথা। প্লিজ হেল্প, সামবডি হেল্প মি প্লিজ। বলেই ভয় কুকড়ে কেঁদে উঠল। চিৎকার করে সারফারাজকেও ডাকলো, কিন্তু কোথাও নেই সারফারাজ। উপায়ন্তর না পেয়ে বিছানার বালিশ ছুঁড়ে মারল রূপকথা। মেডিসিনের বক্স ছুঁড়ে মেরে থামাতে চাইল রুদ্রকে, কিন্তু শীর্ণ দুর্বল দেহ পরাজিত হলো রুদ্রের পেশিবহুল হাতের শক্তির কাছে। রুদ্ররাজ রূপকথাকে শক্ত হাতে চেপে ধরে রূপকথার ঘাড়ের পেছনে ইঞ্জেকশন পুশ করে নার্সকে আদেশ দিল। হুইল চেয়ারে বসিয়ে হসপিটালের পেছনের গেটে নিয়ে এসো, কুইক। বলি হনহন করে বেরিয়ে গেল। যাবার আগে ডাস্টবিনে ছুঁড়ে ফেলল গায়ের অ্যাপ্রন আর হ্যান্ড গ্লাভস। মুখের মাস্কটা আরেকটু ঠিক করে হাত ঘড়িতে সময় দেখতে দেখতে লিফট ধরে নেমে এলো নিচে। এরপর সোজা নিজের গাড়িতে। মোটা টাকার বিনিময়ে নার্স হেলেন রূপকথাকে তুলে দিল রুদ্রের গাড়িতে। অবচেতন রূপকথা ঠাহর পর্যন্ত করতে পারল না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে জ্ঞান হারিয়ে এলোমেলো হয়ে পড়ে রইল গাড়ির ব্যাকসিটে। সন্ধ্যার পরপর সারফারাজ হসপিটালে ফিরে এলো। এসে রূপকথার অবজারভেশন কেবিনের সামনে পায়চারি করতে লাগলো। আশেপাশে কোনো নার্স বা ডক্টর কিছুই চোখে পড়ল না। এদিকে রূপকথার অবস্থা জানার জন্য মরিয়া হয়ে উঠল সারফারাজ। অবজারভেশন কেবিনে যখন তখন প্রবেশ নিষেধ, তাই সারফারাজ মন চাওয়া সত্ত্বেও সেখানে যেতে পারল না। আধ ঘন্টা পেরিয়ে যাবার পরেও যখন কাউকে নজরে এলো না, তখন রুলস ভঙ্গ করল সারফারাজ। বৃহৎ দরজার পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করে অবজারভেশন কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজা অর্ধেক খোলা। সারফারাজ দরজা অল্প নক করে দরজা পুরোটা খুলতেই দৃষ্টি পলকহীন হলো, সেই সাথে ধক করে উঠল বুক। বেডে রূপকথা নেই। পুরো কেবিন হুলস্থুল এলোমেলো।
সেলাইনের পাইপ জুড়ে রক্তের দাগ, বিছানা দলিত মথিত, ফ্লোর জুড়ে সুই, সিরিঞ্জ আর ওষুধ ছিটিয়ে রয়েছে। মনের মধ্যে ঝড় বইতে আরম্ভ করলো সারফারাজের। অজানা শঙ্কায় চোখ ফেটে জল এলো। তবু নিজেকে যথেষ্ট শক্ত রেখে ছুটল রিসেপশনে পুরো ঘটনা জানাতেই চোখের সকলের চোখ কপালে। রিসেপশন থেকে সারফারাজকে জানানো হলো ডক্টর ল্যানসন রূপকথা ট্রিটমেন্ট করছিলেন। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলো ডক্টরের সাথে, কিন্তু ফোন সুইচড অফ। সারফারাজের মনের ভয় এবার ক্রোধে রূপ নিল। সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সারফারাজ তর্জন গর্জন শুরু করলো। এরই মধ্যে একজন ক্লিনার খবর নিয়ে এলো ডক্টর লেনসন চেতনাহীন হসপিটালের ওয়াশরুমে পড়ে রয়েছেন। খবর পাওয়া মাত্র দৌড়ে গিয়ে ডক্টর লেনসনকে তুলে এনে ইমার্জেন্সি বেডে দেওয়া হলো। বিভিন্ন কষ্টতে জ্ঞান ফেরানো হতে না হতেই সারফারাজ এসে ডক্টর লেনসনের কলার চেপে ধরে বজ্রকণ্ঠে ধমকে উঠল। রূপকথা কোথায়? সারফারাজের চোট কুলাতে কিছুটা সময় লাগলো ডক্টর লেনসনের। তবুও ভদ্রলোক ভন ভন মস্তিষ্কে কিছু মনে করার চেষ্টা করলো। এরপর বলে উঠল, একজন সুদর্শন যুবক আমার রুমে এসে আমাকে রূপকথার শারীরিক অবস্থার বিষয়ে জিজ্ঞেস করে। আমি তার পরিচয় জানতে চাইলে তিনি জানান তিনি একজন ডক্টর এবং রূপকথার ফ্রেন্ড। ভদ্রলোকের চোখজোড়া দেখে আমার অদ্ভুত এক অনুভূতি হয়। সে রূপকথার সাথে দেখা করতে চায়। আমি তাকে স্পষ্ট নিষেধ করি যে পেশেন্ট যথেষ্ট অসুস্থ, সে কথা বলার অবস্থায় নেই। তাছাড়া পেশেন্টের ক্লোজ রিলেটিভ ছাড়া অন্য কেউ অ্যালাউড না। কথাটা শুনে ওনার চোখজোড়া কেমন লাল হয়ে ওঠে। উনি আলাপ শেষ করে আমার পানে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়। আমি ইতস্তত বোধ নিয়ে হাত বাড়াতে উনি আমার কলার বোনের আঘাত করে। মুহূর্তেই আমার মস্তিষ্ক সিজার অনুভব করি আমি। এরপর আমার আর কিছু মনে নেই। আমি রিয়েলি সরি। সারফারাজ পুরো ঘটনা শুনে বুঝে গেল কে ঘটিয়েছে এই দুঃসাহসী ঘটনা। বসে বসে আর গল্প শুনল না সারফারাজ। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো সে। এরপর দৌড়ে সিঁড়ি ধরে নেমে নিচের গাড়িতে উঠল। গাড়ির টুল বক্সে গান আছে কিনা চেক করে ছুটল লস অ্যাঞ্জেলসের অভিমুখে। রূপকথার যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে ছোট একটা বদ্ধ ঘরে আবিষ্কার করল। অসুস্থ শরীর আরও অসুস্থ উঠল, সেই সাথে খিদে পেট গুলিয়ে বমি পেল। বদ্ধ কক্ষের চারিপাশে নজর বুলিয়ে উঠে দাঁড়ালো রূপকথা। প্রচণ্ড পিপাসা আর ক্ষুধায় তার শরীর নেতিয়ে ঢলে পড়তে চাইছে। বদ্ধ দরজায় এগিয়ে এসে বারবার কয়েকবার চাপড় দিল রূপকথা। প্লিজ আমাকে যেতে দিন, আমাকে এই ঘর থেকে বের হতে দিন, আমাকে বাড়ি যেতে দিন। হ্যালো, শুনছেন? কথাগুলো বলতে বলতে দরজা ধরে কেঁদে উঠল রূপকথা। নিজের মা বাবা আর সারফারাজের অসহায় মুখটা মনে পড়তে রূপকথা দ্বিগুণ কেঁদে উঠল। এমন সময় কক্ষের তালা খোলার শব্দ পাওয়া গেল। রূপকথা দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আগত মানুষটার। দরজা খুলে কিয়ৎক্ষণ বাদে কক্ষে প্রবেশ করলো রুদ্ররাজ। রুদ্রকে দেখেই রূপকথার চোখের জল থেমে গেল। নিজেকে এই নোংরা লোকটার সামনে কিছুতেই দুর্বল দেখাতে চায় না রূপকথাকে নিশ্চুপ দেখে প্রশস্ত হাসল রুদ্র। এরপর বলে উঠল, বাহ, আমাকে দেখে তোমার একটুও ভয় লাগছে না দেখছি। দুদিন সারফারাজের সঙ্গ পেয়ে এতটা সাহসী হয়ে গেলে। গ্রেট ডার্লিং, গ্রেট। তোমাকে এতটা নির্ভীক আর সাহসী দেখে আমার জাস্ট প্রেম পাচ্ছে। ইচ্ছে করছে চুমু খেতে খেতে পাগল হয়ে যাই। রূপকথা রুদ্রের পানে ঘৃণিত নজর বুলিয়ে বলে উঠল, একবার মার খেয়েও আপনার শিক্ষা হয়নি দেখছি। এত তাড়াতাড়ি পৃথিবী ছাড়ার শখ, আর মুখের ভাষা এত নোংরা কি করে হয় একটা মানুষের? রুদ্র তর্জনী আঙ্গুল দিয়ে নিজের সফেদ গাল অল্প চুলকালো। এরপর ঠোঁট উল্টে বলল, কে বলেছে আমি মানুষ? রূপকথা তাচ্ছিল্য হেসে বলে উঠল, ঠিকই, মানুষরূপী জানোয়ার। আপনার মতো জানোয়ারকে খুব শীঘ্রই শিকার করবে সারফারাজ। তোমার প্রেমিক আমার একটা লোম পর্যন্ত বাঁকাতে পারবে না, বুঝলে? আর পৃথিবী আমি ছাড়ছি না, ছাড়বে সারফারাজ, এবং খুব শীঘ্রই। সারফারাজকে দুনিয়া ছাড়া করে তোমাকে পুরোটাই লুটে নেব আমি। সারফারাজের রাজ্য, রানী দুই হবে আমার। আহ, কি আনন্দদায়কই না হবে সারফারাজের নৃশংস কষ্টদায়ক মৃত্যুর দৃশ্য। ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। রূপকথার চূড়ান্ত ঘৃণা জন্মালো এই নিকৃষ্ট মানুষটার প্রতি। সে রুদ্রের মুখে একদলা থুতো ছুঁড়ে চিৎকার করে বলে উঠল, আমাকে লুটার স্বপ্ন দুঃস্বপ্নেও দেখিস না তুই।
সারফারাজ তোর চোখ উপড়ে ফেলবে নয়তো। রূপকথার ঐদৃত্যে রুদ্রের নাকের পাতা ফুলের চোয়াল শক্ত হয়ে এলো। চোখজোড়া অধিক লাল হলো অদমনীয় ক্রোধে। নিজেকে সামলাতে না পেরে সপাটে এক চর বসালো রূপকথার ফর্সা গালে। চরের দাপটে রূপকথার গাল ফেটে রুদ্রের হাতে ছাপ উঠে গেল। অসুস্থ শরীরে ধাক্কা সামলাতে পারল না। ছিটকে দেয়ালে বাড়ি খেয়ে কপাল ফেটে রক্তে ধারা গড়ালো রূপকথার। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রূপকথা অস্পষ্ট স্বরে বলে উঠল, সারফারাজ তোকে কুকুরের মতো পিটিয়ে মারবে, আর সেই দিন খুব বেশি দূরে নয়। আমি তোর মৃত্যু দেখতে পাচ্ছি খুব সন্নিকটে, কারণ তুই এবার সরাসরি সারফারাজের কলিজায় হাত দিয়েছিস। রূপকথাকে নিজের কবজায় আনতে পেরে রুদ্রের ঠোঁটের বাঁকা হাসি প্রশস্ত হলো। সেই সাথে মাথায় ঘুরপাক খেতে লাগলো নানান কুবুদ্ধি। একটা সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন ছড়িয়ে লম্বা টান দিল রুদ্র। এরপর সামনের টেবিলের ওপরে 2 পা শটান করে মেলে সুইভেল চেয়ারখানায় হেলান দিল। জ্বলে ওঠা নীল চোখ জোড়া বুঝে আরেক দফা সিগারেট টেনে নাক দিয়ে ভক ভক করে দোয়া ছেড়ে রুদ্র বলে উঠল, প্রাণ ভোমরা ধরে টান দিলে নিশ্চয়ই শ্বাসরোধ হয়ে মরার জোগাড় হয়, তাই না? তুই কেমন বোধ করছিস সারফারাজ? বুকটা কি একটু বেশি ধুকপুক করছে? কোন ভয় তুই ভীত আজ? তোর সযত্নে ফুটানো ফুলের মধু শুষে নেব সেই ভয়, নাকি আমার কাছে চূড়ান্ত পরাজিত হবার? কথাগুলো ভেবে তাচ্ছিল্য হাসল রুদ্র। রূপকথা মেয়েটাকে তার বেশ মনে ধরেছে। বউ বানিয়ে নিজ প্রাসাদে রেখে দিলে মন্দ হয় না। নিঃসন্দেহে সারফারাজের রুচি প্রশংসার দাবিদার। সারফারাজের চয়েসের প্রশংসা করে নাক ফুলালো রুদ্র। সারফারাজ বা হাত না ঢুকালে এই মেয়েটা তার প্রেয়সী হতো, কারণ মেয়েটা নিজে থেকেই তার কাছে এসেছিল। অবশ্য প্রেম ভালোবাসা বিয়ে এসবের প্রতি রুদ্রের কোনো ইন্টারেস্টেড নেই। বিয়ে মানে গলায় দড়ি। রুদ্র উড়ে উড়ে ফুলের মধু পান করতে ভালোবাসে, কিন্তু আজকাল গরুর মতো গলায় দড়ি পড়তে ইচ্ছে হচ্ছে। বিয়ে নামক দড়ি। নেহাত রূপকথা অসম্ভব সুন্দরী, এজন্য নাকি সত্যি রুদ্র প্রেমে পড়েছে। প্রেমের কথা ভাবতেই চিন্তার মাঝে লজ্জা এসে ভর করল রুদ্রের চোখে মুখে। এরপর হঠাৎই এসব চিন্তা ভাবনা পাশ কাটিয়ে রুদ্রের মনে উদয় হলো সারফারাজের উন্মাদনা। অসুস্থ রূপকথাকে হসপিটালে না পেয়ে সারফারাজের কি বেহাল দশা হয়েছে এতক্ষণে তা ভেবে কিটকিটিয়ে হেসে উঠল সে। পা দুখানা দোলাতে দোলাতে রুদ্র পুনরায় বলে উঠল, কোথায় খুঁজবি আমায় তুই? পৃথিবীর কেউ জানে না আমার এই ঠিকানা। তোর প্রাণেশ্বরীকে বেকাবু মরিয়া হয়ে খুঁজে বেড়াবি সারা ক্যালিফোর্নিয়া জুড়ে, কিন্তু আফসোস কোত্থাও মিলবে না। খুব কষ্ট হচ্ছে, তাই না? কি করব বল? তোকে তো থামাতে হবে, তাই না? কিন্তু তুই ভাবিস না, তোর মৃত্যুর পর তোর প্রিয়তমাকে নিজের প্রিয়তমা বানিয়ে রেখে দেব আমি। প্রমিস, তোর চাইতে সুখে রাখবো তাকে। কথাগুলো বলতে বলতে রুদ্রের দাঁত চেপে এলো। চোখের সামনে সহসাই ভেসে উঠল সন্তানতুল্য পোষা 2 প্রাণীর রক্তাক্ত মৃতদেহ। রুদ্রের চোখের কোণে জমল স্বচ্ছ জল। এই জলে প্রকাশ পেল প্রাণী দুটোর জন্য তার নিখাত ভালোবাসা। দ্রুত হাতে চোখের কোণের জল মুছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র। এরপর দেয়ালে থাকা ঘড়িতে সময় বলিয়ে নিজের অ্যাসিস্ট্যান্ট কেভিনকে নির্দেশ দিল। কেভিন কিছুটা নমনীয় স্বরে বলে উঠল। কেভিনকে কথা শেষ করতে না দিয়ে গর্জে উঠল রুদ্র, হয়ে যাক, সে মরে যাক, তাতে আমার কি এসে যায়? মারার জন্যই তো ধরে এনেছি, আদর সোহাগ করে চিকিৎসা দিয়ে সুস্থ করতে নয়। এবার কোনোভাবেই সারফারাজ আমাকে হারাতে পারবে না কেভিন। পুতুল আর চাবি দুটোই আমার হাতে। আমি যেভাবে পুতুল নাচাবো ওভাবেই নাচতে হবে। অনেক হয়েছে, এবার সব কিছুর দাম চুকাবে কই সারফারাজ। এক রাজ্যে কখনো 2 রাজা থাকতে পারে না, বুঝেছ? যাও, সব রেডি করো। কেভিন আর বাক্য আওড়ালো না। রুদ্রের চোখগুলো কেমন আগুন ছড়াচ্ছে, কিন্তু মানুষ হিসেবে রূপকথার জন্য কেভিনের মন খচখচ করল। রুদ্রের চরের প্রভাবে মেয়েটার ফর্সা গাল টকটকে লাল হয়ে আছে। ঠোঁটের কোণের রক্ত আর কপালের রক্ত জমে গিয়ে কালো হয়ে আছে। ইতোমধ্যে গালে কালশিটে দাগ পড়ে গিয়েছে। সারফারাজ আর রুদ্রের খেলায় মেয়েটার কোনো দোষ নেই। রুদ্ররাজ অহেতুক গুটি হিসেবে মেয়েটিকে চালাচ্ছে। রূপকথার পানে পুনরায় নজর বুলিয়ে তপ্তশ্বাস ফেলল কেবিন। এবার কক্ষ ছেড়ে বেরিয়ে গেল নিজের কাজে। নিজের দলবল নিয়ে রুদ্ররাজের বাড়ি, মিল কারখানা, বার সব কিছুতেই হন্যে হয়ে রূপকথাকে খুঁজল সারফারাজ। কিন্তু রূপকথা বা রুদ্ররাজ কেউ কোথাও নেই। সারফারাজের মাথা ঘুরে উঠল, সেই সাথে বুক ফেটে চিৎকার এলো। রূপকথা প্রচণ্ড অসুস্থ, তার মধ্যে রুদ্র তার সাথে কি করছে কে জানে। রুদ্রকে ডিফেন্ড করার মতো শক্তি রূপকথার শরীরে নেই। মেয়েটা কোন তবিয়েতে আছে কে জানে। তাছাড়া সারফারাজ সুফিয়ান চৌধুরীর কাছেই বা কী জবাব দেবে?
সারফরাজের ভাবনার মাঝেই সুফিয়ান চৌধুরীর কল এলো। ভদ্রলোক সারা রাত এক মুহূর্তের জন্য দু চোখের পাতায় এক করেননি। মেয়েটা সুস্থ হলেও কিনা সেই চিন্তায় নিজেও অসুস্থ প্রায়। ফোনের স্ক্রিনে সুফিয়ান চৌধুরীর নম্বর দেখে ঘাবড়ে গেল সারফরাজ। সুফিয়ান চৌধুরীর প্রশ্নে কী জবাব দেবে সেটা ভেবেই প্রথম কল তুলল না সে। কিন্তু সুফিয়ান চৌধুরী পুনরায় কল করলেন। ইতস্তত আর ভয় নেই, সারফরাজ কল তুলল। সারফরাজ হ্যালো বলতেই সুফিয়ান ব্যতিব্যস্ত হয়ে শুধালেন। ভদ্রলোকের কণ্ঠে চিন্তা আর অসহায়তার ছাপ। বাবা হিসেবে মেয়ের অসুস্থতার খবর শুনে কাতর হওয়াই স্বাভাবিক, কিন্তু সারফরাজ চেপে গেল সব। সে কণ্ঠ স্বাভাবিক করে বলে উঠল। সারফরাজের কথা বিশ্বাস করলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজের গলাটাও কেমন ক্লান্ত শোনালো। সুফিয়ান ভাবলেন সারাদিন ছেলেটা অনেক ধকল বহিয়েছে, তাই তিনি আর বিরক্ত করতে চাইলেন না সারফরাজকে। অল্প করে শুধু বললেন। সুফিয়ানের ফোন কাটতে মাটিতে ধপ করে বসে ছোট বাচ্চার ন্যায় শব্দ করে কেঁদে উঠল সারফরাজ। আজ প্রথম সুফিয়ান চৌধুরীর নাম শুনেই তার ভয় করছে। মানুষটার সামনে কিভাবে দাঁড়াবে সেই ভয়ে শিউরে উঠছে এই সাহসী মানব। সুফিয়ান চৌধুরীর আদরের মেয়েকে সারফরাজ এই দূর দেশে এনে হারিয়ে ফেলেছে। এ কথা কিভাবে জানাবে সে সুফিয়ান চৌধুরীকে? সারফরাজ মাথার চুল খামচে ধরে মাটি থেকে কোনো মতে উঠে দাঁড়ালো। এরপর চোখে মুখে হিংস্রতা ফুটিয়ে ছুটল ড্যানিয়েলের কাছে। ডেভিন এখনও ড্যানিয়েলকে বাঁচিয়ে রেখেছে, প্রাণে মারেনি। কিন্তু পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে ড্যানিয়েল বারবার মৃত্যুর ভিক্ষা চাচ্ছে। ডেভিন যখন ড্যানিয়েলের দাঁত তুলে ফেলার জন্য প্লায়ার্স নিয়ে তেড়ে এলো, এমন সময় সেখানে প্রবেশ করলো সারফরাজ। রক্তাক্ত ড্যানিয়েলকে দেখে সারফরাজের বিন্দুমাত্র মায়া হলো না। সে ড্যানিয়েলের চুলের মুঠি চেপে ধরে হিস করে বলে উঠল। ড্যানিয়েল সারফরাজের প্রশ্নে চমকে উঠল। এরপর ভাঙা গলায় বলে উঠল। ড্যানিয়েলের জবাবের সাথে সাথেই ড্যানিয়েলকে সজোরে লাথি বসালো সারফরাজ। লাথি খেয়ে শব্দ পর্যন্ত করতে পারল না ড্যানিয়েল। সারফরাজ ড্যানিয়েলের গলা চেপে ধরে গর্জিয়ে জিজ্ঞেস করল। তুই জানতিস রুদ্ররাজ রূপকথাকে কিডন্যাপ করে নিয়ে যাবে? ড্যানিয়েল উত্তর করবার আগে সারফরাজ ড্যানিয়েলের চোখে ভাষা পড়ে নিল। তার মানে ড্যানিয়েল জানতো রুদ্ররাজ নিয়ে যাবে রূপকথাকে। সারফরাজ ড্যানিয়েলকে অসহায় গলায় বলে উঠল। তোকে আমি প্রাণ ভিক্ষা দেব ড্যানিয়েল। জীবনে প্রথম কাউকে আমি মৃত্যুর দুয়ার থেকে ফেরত পাঠাবো। বিনিময়ে বল রুদ্ররাজ কোথায়? সারফরাজের সাথে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে ড্যানিয়েল। সে জানে সারফরাজ কখনো কথার হেরফের করে না। এক কথার মানুষ সারফরাজ, কাউকে মিথ্যে আশ্বাস পর্যন্ত দেয়নি সে কোনো দিন। ড্যানিয়েল যদি তাকে সবটা বলে দেয় তবে নিশ্চয়ই সারফরাজ তাকে এই নরক থেকে মুক্তি দিবে। ভালোবাসার মানুষ বলে কথা। নিজের জীবন ফিরে পাওয়ার খুশিতে চকচক করে উঠল ড্যানিয়েলের চোখ। সে কোনো মতে গুঙিয়ে বলে উঠল। সারফরাজ বুঝে গেল ড্যানিয়েল কী বলতে চাইছে। রুদ্ররাজ ক্যালিফোর্নিয়া ছেড়েছে রূপকথাকে নিয়ে। সারফরাজ কপাল স্লাইড করে কিছু ভাবল। এরপর বাঁকা হেসে ডেভিনকে বলে উঠল। কিল হিম। সারফরাজকে ওয়াদা ভঙ্গ করতে দেখে চিৎকার করে উঠল ড্যানিয়েল। সে পাগলের মতো বলতে আরম্ভ করল। সারফরাজ ঠোঁট উল্টে কাঁধ উছিয়ে বলে উঠল। তুইও প্রমিস করেছিলি কখনো আমায় ধোকা দিবি না, কিন্তু তোর ধোকা তো আমার জান বের করে নিয়ে গেছে রে ড্যানিয়েল। তোকে বাঁচিয়ে রাখলে কবে না আমার আবার মরণ হয়। তার চেয়ে বরং তুই মর। হ্যাপি জার্নি, গুড বাই বলে হনহন করে বেরিয়ে এলো সারফরাজ। এরপর লুইস আর ইয়ংকে আদেশ দিল। ক্যাপ্টেন লিওকে জেট রেডি করতে বলো, আর আমার মাকে তৈরি করো। দেশে যাচ্ছি আমরা। এবার একেবারে বউ নিয়ে ফিরে আসবো, তার আগে নয়। ঘুটঘুটে অন্ধকার এক কক্ষ, তাতে নেই এক ফোঁটা আলো চলাচলের পথ। আলো তো দূর, এক বিন্দু বাতাস পর্যন্ত বইছে না। ভ্যাপসা গরমে শরীর জ্বালাপোড়া করছে। মনে হচ্ছে শরীরের মাংস খুলে পড়ে যাচ্ছে। প্রচণ্ড পিপাসায় গলাটাও চৌচির হয়ে ফেটে উঠেছে। ক্লান্ত রূপকথা বারবার ফাঁকা ঠোক ঘিরে গলাটা ভেজানোর চেষ্টা করল, কিন্তু জ্বরের কারণে মুখটা আঠালো হয়ে আছে। জিভের অগ্রভাগ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া লেহন করে বহু কষ্টে আওড়ালো। পানি। বদ্ধকক্ষে রূপকথার গলার স্বর নিচের কাছে প্রতিধ্বনি নিয়ে ফিরে এলো। ঝাপসা নিবু চোখ নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করল রূপকথা, কিন্তু কিছুই ঠাহর করতে পারল না। বদ্ধকক্ষের ভ্যাপসা গন্ধ তার মস্তিষ্কে জানান দিল দীর্ঘদিন এখানে কারোর আসা যাওয়া নেই। নিজের মন্দ ভাগ্যের উপরে তাচ্ছিল্য হাসল রূপকথা। বেচারা সারফরাজ কোথায় না তাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ সে কোথায় বন্দি। রুদ্রের এই নোংরামো দেখে রূপকথার আকাশ সম ঘৃণা পেল রুদ্রের উপর। একটা মানুষ কি করে এতটা নিকৃষ্ট হতে পারে রূপকথা জানে না। মনে মনে অগণিত অভিশাপ ঝাড়ল রুদ্রের ওপরে সে। এরপর ঢুলু ঢুলু দুর্বল শরীরে অন্ধকার হাতড়ে ঘরের আনাচে কানাচে হাত বুলালো দরজা খোঁজা পাবার উদ্দেশ্যে।
এমন সময় কারো জুতোর খুটখুট শব্দ পাওয়া গেল। চতুর রূপকথা ঝটপট অন্ধকার হাতড়ে শক্ত চৌকিটার এসে শুয়ে চোখ বুজে রইল। কেউ হ্যাঁচকাটানে দরজা খুলল। দরজা খুলতে সূক্ষ্ম আলোক রশ্মি এসে কক্ষ আলোকিত হলো। মানুষটা সেই আলোতে রূপকথাকে দেখল। এরপর ফোনে কাউকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে উঠল, তার জ্ঞান এখনো ফিরেনি সাহেব। কি করব এখন? পানি মেরে জাগিয়ে তুলবো? এভাবে না খেয়ে থাকলে তো মরে যাবে। ওপাশ থেকে উত্তর এলো, যাবার সময় হয়ে গেছে কেভিন, সবটা গুছিয়ে নাও। খিদে পেলে ঠিকই উঠবে, তুমি নিজের কাজে যাও। লোকটি দরজা টেনে বন্ধ করে বাইরে বেরিয়ে গেল। মুহূর্তে আলোকিত কক্ষ আবার অন্ধকারে নিমজ্জিত হলো। মানুষটার মুখে চট্টগ্রামের ভাষা শুনে রূপকথার চোখ কপালে উঠল। বিক্ষিপ্ত মস্তিষ্ক আন্দোলন করে বলে উঠল, হ্যাঁ, এটা বাংলাদেশ। ক্যালিফোর্নিয়াতে প্রচণ্ড শীত, অথচ এখানে গরমের দম বন্ধ হয়ে আসছে। তাছাড়া নিশ্চয়ই ক্যালিফোর্নিয়ার সাদা চামড়ার বিদেশিরা ইংরেজি ফেলে চিটাগাংয়ের ভাষা বলবে না। কিন্তু রূপকথাকে কোথায় রেখেছে রুদ্ররাজ? আর সারফারেজি বা তাকে খুঁজে পাবে কিভাবে? বিকেলবেলায় বাংলোর গার্ডেনে বসে আকাশের পানে তাকিয়ে নানান ভাবনায় মজেছেন সুফিয়ান চৌধুরী। সারফারাজকে আজ দুদিন ধরে ফোনে পাওয়া যাচ্ছে না। রূপকথার ফোনটাও বন্ধ। রূপকথার কী অবস্থা সেটাও জানতে পারছে না। মনের ভেতরে কেমন কু গাইছে সারাক্ষণ। কারো কিছু হলেও রূপকথা বা সারফারাজ ঠিক আছে তো? কমিশনার সাহেব। আকস্মিক কারো ভরাট গলায় ধ্যান ছেড়ে বেরিয়ে সামনে তাকালেন সুফিয়ান চৌধুরী। সামনে বিধ্বস্ত সারফারাজ দাঁড়িয়ে। ছেলেটার চোখ দুটো কেমন অসহায়, চকচকে মুখটায় খোঁচা খোঁচা দাড়ি আর কেমন মলিনতা, চুলগুলো উস্কো খুস্কো। সুফিয়ান চৌধুরী চট করে উঠে দাঁড়িয়ে সারফারাজের কাছে এসে কপাল কুঁচকে ব্যস্ত গলায় ডাকলেন। সারফারাজ অসহায় চোখে সুফিয়ান চৌধুরীর হাত চেপে ধরে বলে উঠল, আমি আমার জীবনের শেষ খুন করতে এখানে এসেছি কমিশনার সাহেব। এরপর আমি সত্যি ভালো হয়ে যাব। আমি ভালো হয়ে গেলে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন। বিশ্বাস করুন, আমি সত্যি ভালো মানুষ হয়ে যাব। বলে সুফিয়ানকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল সারফারাজ। এবার ভয় পেলেন সুফিয়ান চৌধুরী। সারফারাজ কাঁদবার ছেলে নয়, নিশ্চিত সাংঘাতিক কিছু ঘটেছে, যার জন্য এভাবে ভেঙে পড়েছে ছেলেটা। সুফিয়ান সারফারাজের পেটে হাত দিয়ে আশ্বস্ত করল। সারফারাজ সুফিয়ান চৌধুরীকে আরেকটু শক্ত করে ঝাপটে ধরে বলে উঠল, রুদ্ররাজ রূপকথাকে হসপিটাল থেকে তুলে ক্যালিফোর্নিয়া থেকে সুভান চৌধুরীর হাভেলিতে নিয়ে এসেছে কমিশনার সাহেব। কথাটি বজ্রপাতে ন্যায় সুফিয়ান চৌধুরীর উপরে পড়ল। সে সারফারাজকে নিজের থেকে ছাড়িয়ে বলে উঠল, আমি সত্যি বলছি। বলেই তীব্র অপরাধবোধ থেকে মাথা নিচু করে ফেলল সারফারাজ। সুফিয়ান চৌধুরী শক্ত হয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইলেন। এই কথা রেখা জানলে নির্ঘাত মরে যাবে। সুফিয়ান ইতিমধ্যে রুদ্ররাজের নোংরামি সম্পর্কে জেনেছে। ছেলেটা মানুষ কম, জানোয়ার বেশি। অবশ্য যার রক্তই পশুর, সে আবার মানুষ কি করে হয়? সুফিয়ান চৌধুরী ভয়ার্ত চোখে সারফারাজের পানে তাকিয়ে শুধালো। সারফারাজ মাথা ঝাঁকিয়ে বলে উঠল, বেঁচে আছে। রূপকথাকে মারার জন্য নেয়নিও। আমাকে চূড়ান্ত ঘায়েল করতে রূপকথাকে তুলে নিয়ে গেছে সে। রুদ্র জানে রূপকথা আমার সবচেয়ে বড় দুর্বলতা। আমার মাকে ছাড়া আমি অল্প অল্প করে বাঁচতে শিখেছিলাম কমিশনার সাহেব, কিন্তু আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারছি না। আপনার মেয়ে আমার অভ্যাস হয়ে গেছে। আমি ঠিক মতো শ্বাসটাও নিতে পারছি না। এই দেখুন, আমার বুকে কত কষ্ট হচ্ছে। নিজের কাছের মানুষ হারিয়ে ফেললে কেমন লাগে সারফারাজ? বুকটা বুঝি কষ্টে ফেটে যাচ্ছে, তাই না? ব্যথা সহ্য করতে পারছো তো? কলিজা পুড়ে খাক হচ্ছে না? রুদ্রের পাঠানো মেসেজখানা দেখে হাতের ফোনটা দূরে ছুঁড়ে মারল সারফারাজ। দামি ব্র্যান্ডেড অনুভূতিহীন ফোনখানা শক্ত টাইলসে বাড়ি খেয়ে খান খান হলো। সেই টুকরো টুকরো চূর্ণ ফোনের পানে তাকিয়ে চুল খামছে ধরে গর্জন করে উঠল সারফারাজ, তোকে আমি পিষে ফেলবো রুদ্ররাজ, জাস্ট পিষে ফেলবো। আমার ধৈর্য নিয়ে খেলা করার স্বাদ তোকে মিটিয়ে দেবো আমি। এতদিন বহুবার ক্ষমা করেছি তোকে। ভালো হবার হাজারটা চান্স মিস করে গেছিস তুই। আর নয়, আমার চোখের দৃষ্টি কতটা ভয়ঙ্কর এবার হাড়ে হাড়ে টের পাবি তুই। সারফারাজের কথা শেষ হবার আগেই দ্বিতীয় ফোনটায় নোটিফিকেশনের সাউন্ড এলো। সারফারাজ নিজের রাগ দমিয়ে ফোনটা হাতে নিতে কলিজায় কামড় দিয়ে উঠল। অবচেতন রূপকথার ছবি স্ক্রিনে ভেসে আছে। রূপকথার কপালের কাছে আর ঠোঁটের কোণে রক্ত জমাট বাঁধা, গালে কালশিটে দাগ, চেহারা মলিন। দেখে মনে হচ্ছে দেহে প্রাণ নেই। রূপকথার এহেন অবয়বে সারফারাজের বরফ নীল চোখ দুটো ছলছল করে উঠল। চোখের কোণ বেয়ে অল্প জলও গড়ালো। সারফারাজ নিজের ব্যথিত অনুভূতির সমাধিস্থ করতে না করতেই বার্তা এলো, আমার সাথে টক্কর দিয়ে তুই ভুল করেছিস সারফারাজ। তোর অন্যায়ের ক্ষমা হবে আমার পায়ের তলায় নিজের জীবন বিসর্জন দেওয়ার মাধ্যমে।
যদি বেশি চালাকি করার চেষ্টা করেছিস তবে তোর পাখি কোরবানি হবে আমার হাতে। হয় সমস্ত প্রপার্টি, ক্ষমতা, ব্যবসা আর দম্ভ আমার হাতে তুলে দিয়ে পরাজয় স্বীকার করবি, নয়তো তোর প্রাণ বিনিময় করে আমায় খুশি কর। কিন্তু এটা ভাবিস না, রূপকথা তোর, রূপকথা একান্ত আমার। তোর থেকে রূপকথাকে কেড়ে নিয়ে আমার বড্ড আনন্দ হচ্ছে। ফাইনালি তোকে চারিদিক থেকে চেক দিতে পারলাম। এইবার শুধু তোর চেক কাটাগোর পালা। লাস্ট চেকমেট আমিই দেব। তুই 4 পাশ থেকে আমার হাতে বন্দি সারফারাজ, পালানোর পথ সব বন্ধ। রুদ্রের বার্তার ফিরতি উত্তর পাঠাতে চাইল সারফারাজ, কিন্তু রূপকথার শঙ্কায় মুখের ভাবটুকুন বের করল না। অগ্নিদৃষ্টি নিয়ে বার্তাখানা বারবার নজর বোলালো সারফারাজ। এরপর শক্ত কালচে লাল ঠোঁট কামড়ে ধরে ক্রোধ নিবারণ করল। ক্রোধের মাত্রা বোধহয় অনেক বেশি। ধারালো দাঁতের পিষ্টনে মুহূর্তেই নিম্নভাগের ঠোঁট কেটে রঞ্জন ধারা গড়ালো। হাতের উল্টো পিঠে সেই লোহিত ধারা সারফারাজ মুছে বলে উঠল, যা আমার তা একান্তই আমার। তাতে হাত দিয়ে এত দূর সামান্য চোখের নজর দিলেও আমি বরদাস্ত করব না। তোর চোখ আমি তুলে নিয়ে অ্যাঞ্জেলোকে দিয়ে খাওয়াবো। তুই আমার জন্য একটু অপেক্ষা কর রুদ্র, জাস্ট রাতটুকু। বলেই উঠে দাঁড়ালো সারফারাজ। এই পথ ছুটল মায়ের কক্ষে। উদ্ভ্রান্তের ন্যায় ডেকে উঠল, মা। উত্তপ্ত ভ্যাবসা দাবদাহ ভাদ্রের রাত। আকাশের চাঁদটা ক্ষয় হয়ে গিয়েছে 2-3 দিন আগেই, হয়তো আজ অমাবস্যা। আধারের ঘনত্বে এক হাত দূরের বস্তু পর্যন্ত দেখা যাচ্ছে না। সুবাহান চৌধুরীর বিশাল ভুতরে হাবিলির ভাঙা মরিচা ধরা লোহার গেটটার সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারফারাজ। মাথার উপরে প্রকাণ্ড বাবলা গাছটায় বসে বসে নিশাচর এক পেঁচা ভয়ানক ডেকে চলেছে। অদূরের ঘন জঙ্গলটায় জোনাকির মেলা বসেছে। ঝিকিমিকি আলো জ্বালিয়ে এই ভয়ানক গা ছমছমে অন্ধকারটাকে দূর করতে চাইছে তারা। কিন্তু সামান্য এই পোকার এত দম আছে নাকি? হালকা বাতাসের দাপটে ভগ্ন গেটখানা ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। সেই শব্দে রাতের গুমট নিস্তব্ধতা সামান্য বিঘ্ন হলো। ঝুলে যাওয়া জানালার আধভাঙা কাছের পাল্লাটাও কেমন অদ্ভুত শব্দে দুলে উঠল। মনে হচ্ছে কোনো অশরীরই করুণ গলায় গুমড়ে উঠছে। কিন্তু নির্ভীক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সারফারাজকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নিঃশব্দে নেমে এলো অভিরূপ। এরপর তপ্ত শ্বাস ফেলে শুধালো, তুই কি শিওর রূপকথা এখানে আছে? এমন ভাঙ্গা ভূতুরে বাড়ি আদৌ কেউ থাকতে পারে? রৌদ্রের মতো বিলাসবহুল জীবনযাপন করা মানুষ এই পরিত্যক্ত নোংরা বাড়িতে থাকবে? এটা তোর বিশ্বাস হয়? আই থিঙ্ক ড্যানিয়েল তোকে মিথ্যে বলেছে। সারফারাজ বুকের কাছে দুহাত গুজে দীর্ঘশ্বাস ছুড়ল। এরপর চোখ বুজে মনে করার চেষ্টা করলো মায়ের বলা কথাগুলো। আচ্ছা মা, তুমি কি আমায় বলতে পারবে তুমি কোথায় বন্দি ছিলে, বা সেই জায়গাটা দেখতে কেমন? সারফারাজের প্রশ্নে মায়া কেঁপে উঠল। চোখের সামনে ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো বিভীষিকাময় দিনগুলো। অন্ধকার এক কক্ষ, একটা ছোট শক্ত চৌকি, ছোট একটা বাথরুম আর মোটা শিকল। বন্দিশালায় একবেলা মিলত ভাত, তরকারি দিয়ে মোটেও নয়। সামান্য পান্তা ভাত, এক চিমটি লবণ আর একটা পেঁয়াজ আর কাঁচামরিচ। পুষ্টিহীন সেই খাবার খেয়ে শরীর তার সমস্ত তাকত হারায়, কিন্তু প্রাণে বেঁচে থাকে নির্জীবের ন্যায়। সারফারাজ মায়াকে চুপ থাকতে দেখে মায়ের হাত শক্ত করে চেপে ধরে কাতর গলায় বলল, বলো না মা, ওই ঘরটা কোথায়? মায়া কম্পিত হাহাকার মিশ্রিত শ্বাস ছুড়ে বলে উঠলেন, ঘরটাতে কখনো আলো আসে না সারফরাজ। যখন কেউ খাবার দিতে আসে তখন অল্প নির্জন আলো দেখা যায়। মাঝে মাঝে অদ্ভুত এক গন্ধ আসে, তাজা বারুদ্ধের গন্ধ। কাঠের দরজা চাপড়ে দিলে বোঝা যায় দেওয়ালটা ফাঁপা। মাঝে মাঝে মানুষ সম্মিলিত গলায় স্বর পাওয়া যায়, যেন তার কোনো লোহার কলকজ্জা নাড়ছে এমন। মায়ের উত্তরে সারফারাজের বাঁকা ভ্রু শুরু হলো। সে আর দাঁড়ালো না। ইয়ংয়ের কাছে মায়াকে সঁপে দিয়ে লুইসার অভিরূপকে নিয়ে যাত্রা করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। কি হলো, এভাবে দাঁড়িয়ে মশার কামড় খেতে থাকবি নাকি কথা জবাব দিবি? সারফারাজের ধ্যান ভাঙল অভির দ্বিতীয় প্রশ্নের উত্তর না দিয়েই অন্ধকারে পা বাড়ল সারফারাজ। হুতুম পেঁচাটা এখনও ভয়ানকভাবে ডেকে চলেছে। মনে হচ্ছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। কিন্তু কি হতে চলেছে আজ? অভিরূপ পেছন পেছন আসতে নিলে হাত উঁচু করে তাকে থামিয়ে দিল সারফারাজ। এরপর ভারী গলায় বলে উঠল, বাড়ির চারপাশে দুজনে মিলে নজর রাখ, আমাকে গার্ড করতে হবে না। এই হাভেলিতে শৈশব কৈশোরে 2 মিলিয়ে 7 বছর কাটিয়েছি আমি। এখানে কোথায় গিয়েছে তা আমার নখদর্পণে।
বলি হনহন করে গেট মারিয়ে উঠোনের এক কোণে গিয়ে স্থির হলো সারফারাজ। এক সময়ের ফকফকে পাকা উঠোন আজ দুর্বা ঘাসের দখলে। বাড়ির চারপাশে ঘন ঝোপঝাড়, নিশ্চিত বিষাক্ত সাপ খোপের আনাগোনা আছে এখানে। অথচ এক সময় একটা পাখি পর্যন্ত উড়ে যেতে ভয় পেত এই হাবিলির উপর দিয়ে। সুবহান চৌধুরীর পরিণতিতে তাচ্ছিল্য হাসল সারফারাজ। এরপর হাতের টর্চ জ্বালিয়ে এদিক সেদিক কিছু খুঁজল। সারফারাজ জানে হাবিলির উঠানের দক্ষিণ পাশে একটা পাতাল ঘর আছে। সেই ঘরে ব্যবসায়িক উদ্দেশ্যে নানান অস্ত্র শস্ত্র গোলা বারুদ লুকিয়ে রাখত সুবহান। কেউ সেগুলো কিনতে এলে সুবহান নয়তো কাবির গিয়ে তাদের সেসব দেখাতো। সারফারাজ কখনো যায়নি সেই ঘরে, যায়নি বলে ভুল হবে, সুবহান যেতে দেয়নি। কোনো না কোনোভাবে ওই দরজার সামনে থেকে সারফারাজকে দূরে সরিয়ে রেখেছে সুবহান। পাতাল ঘরের সুড়ঙ্গ মুখে একটা বিশাল বড় শিউলি গাছ ছিল। শিউলি ফুলের চাদরে সুড়ঙ্গের মুখ ঢাকা থাকতো। কেউ গোপন খবর পাঠালেও পুলিশ তল্লাশি চালিয়ে কিছু বের করতে পারতো না, কারণ কেউ কোনো দিন ঠাহরি করতে পারেনি ফুলের গালিচার নিচে যে পাপের রাজ্য অবস্থান রয়েছে। ধীরে ধীরে পা চালিয়ে শিউলি গাছের নিচে এসে দাঁড়ালো সারফারাজ। পায়ের কাছে টর্চের আলো ফেলতেই সারফারাজের চোখ জোড়া জ্বলে উঠল। সুড়ঙ্গ মুখে আলগা ঘাস ছড়ানো, পা দিয়ে নাড়া দিতেই সেগুলো সরে গেল। রুদ্রের বোকা বুদ্ধিতে সারফারাজের উচ্চ হাসি পেল। সেই সাথে রূপকথাকে অপহরণ করার দায়ে রুদ্রের উপরে জন্মালো চরম আক্রোশ। রুদ্র যদি সারফারাজের সামনে এখন উপস্থিত থাকতো তবে চোখের ওই ভয়ঙ্কর আগুনে পুরে নিশ্চিত ভস্ম হতো। সারফারাজ হাঁটু ভাঁজ করে বসে ধাতব ঢাকনাটিতে হাত বুলালো। দীর্ঘদিন কারোর হাত পড়েনি এই সুড়ঙ্গ দরজায়, তা দরজার হাল দেখেই অনুমান করা গেল। দরজায় সারফারাজ শব্দহীন দরজা খুলতে চাইল, কিন্তু গুড়গুড় ক্যাচক্যাচ শব্দে আলোড়িত হলো চারপাশ। এক ঝটকায় সুড়ঙ্গ দরজা খুলে কোমর থেকে নিজের বন্দুকখানা হাতে নিল সারফারাজ। এরপর অন্য হাতে টর্চ নিয়ে নামলো স্টিলের জং ধরা সিঁড়ি বেয়ে। সারফারাজের প্রতিটি পায়ের ধাপ ভয়ানক শব্দ সৃষ্টি করছে এই বদ্ধ ঘরে। সারফারাজ যথাসম্ভব চেষ্টা করল শব্দ এড়াতে। ধীরে ধীরে সারফারাজ নেমে এলো পাতাল মেঝেতে। চারপাশে টর্চের আলো ফেলতেই চক্ষু হলো বিস্ফোরিত। এ যেন আরেক চৌধুরী হাবিলি। ভেতরে কংক্রিট আর কাঠ মিশ্রিত বড় বড় তালাবদ্ধ কক্ষ, বসার ঘর সহ দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র দিয়ে ঠাসানো। এখানে কারোর দীর্ঘদিনের বসবাস চোখে আঙ্গুল দিয়ে টনক নড়াচ্ছে। রুদ্ররাজি যে সুবহানের মৃত্যুর পর এই পাতাল ঘরের দেখাশোনা করছে তা যেন স্পষ্ট হলো। বিস্ময় হতবাক হয়ে চারিপাশে নজর বলিয়ে হাতের টর্চ বন্ধ করে ফেলল সারফারাজ। টর্চের আলো নিভতেই দূরের কোণের এক ঘরের সামনে একটা জ্বলিত মশাল দেখতে পেল সারফারাজ। সেই ক্ষীণ আলো অনুসরণ করে এগিয়ে গেল সারফারাজ। কক্ষের সামনে এসে দাঁড়াতেই বাইরে থেকে তালাবদ্ধ দেখা গেল সেই ঘর। আশেপাশে চতুর নজর বুলিয়ে সারফারাজ নিশ্চিত হলো এখানে কেউ নেই, নয়তো দীর্ঘ সময় ধরে যেসব শব্দ হচ্ছে কেউ থাকলে ঠিক এসে আক্রমণ করে বসতো তাকে। রূপকথা আদৌ এখানে আছে কিনা সন্দেহ করে সাইলেন্সার লাগানো বন্দুকটি দিয়ে তালায় গুলি করল সারফারাজ। শক্ত বৃহৎ তালাখানা গুলির আঘাতে চূর্ণ হয়ে খুলে গেল। সারফারাজ দরজার সিটকিনি খুলে ভেতরে ঢুকতেই উটকো গন্ধে নাক চেপে ধরল। এরপর হাতের টর্চ জ্বালিয়ে চারপাশে সতর্ক দৃষ্টি মেলল। টর্চের আলোতে শক্ত ভাঙা কাঠের চৌকিটায় শীর্ণদেহী রূপকথাকে দেখে সারফারাজের শ্বাস থমকে গেল। সারফারাজ দৌড়ে গিয়ে রূপকথার পাতলা শরীর নিজের বুকে জড়িয়ে কম্পিত গলায় ডেকে উঠল, রূপকথা, আমার জান। কিন্তু রূপকথার চোখ মেলে সারফারাজকে দেখল না। সারফারাজ আশেপাশে পানি খুঁজল। চৌকির পাশের ছোট টুলে একটা স্টিলের জগ রাখা। রূপকথাকে ফেলে সেই জগ হাতে নিয়ে জগে থাকা পানি রূপকথার চোখে মুখে ছিটালো সারফারাজ। এরপর ঠোঁট চেপে ধরে অল্প পানি দিল মুখে। কয়েক পল গড়াতেই চোখের পাতা নড়ে উঠল রূপকথার। নিভু নিভু দৃষ্টি মেলে তাকালো রূপকথা। সারফারাজের টর্চের ফকফকে আলো তার চোখ জ্বালিয়ে দিল। মস্তিষ্ক সজাগ হবার আগেই ভয়ে কুকড়ে গেল রূপকথা। সারফারাজ রূপকথাকে বুকে জড়িয়ে কপালে অসংখ্য চুমুকিয়ে কেঁদে ফেলল। এরপর অস্পষ্ট গলায় বলে উঠল, আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। সারফারাজের শরীরের গন্ধে রূপকথা কিছুটা স্থির হলো। এরপর সারফারাজকে দুই হাতে শক্ত করে খামচে ধরে ভয়ার্ত দুর্বল গলায় উত্তেজিত হয়ে বলে উঠল, এখানে আমার অনেক ভয় করছে, আমায় নিয়ে চলো সারফারাজ। রুদ্ররাজ আমাকে এখানে বন্দি করে রেখেছে আমাকে কষ্ট দেবার জন্য। সারফারাজের রূপকথার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, হ্যাঁ, আমরা বাড়ি ফিরে যাব। আমি এসে গেছি না, আর কেউ ভয় দেখাতে পারবে না তোমায়।
রুদ্ররাজ আমার থেকে তোমাকে আর নিতে পারবে না। আই এম সরি, তোমাকে হসপিটালে ফেলে আমার বাইরে যাওয়া আর উচিত হয়নি। রুদ্রকে এর চরম মূল্য দিতে হবে। তুমি দেখে নিও, ওকে এর চাইতেও বেশি কষ্ট দিয়ে মারবো আমি, প্রমিস। তাই নাকি? আকস্মিক পুরুষশালী গম্ভীর ভারী স্বরে পেছনে তাকালো সরফরাজ। অন্ধকার কক্ষ মশালের আলোয় আলোকিত। কক্ষের দরজায় বুকে হাত ভাঁজ করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে রুদ্ররাজ। পেছনে 4 জন পুরুষ। রুদ্রের গলার স্বর পেয়ে চিৎকার করে উঠল রূপকথা। আমাকে এই শয়তানের সামনে থেকে দূরে নিয়ে যাও সরফরাজ, একে আমি আর সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। ছটফট করতে করতে সরফরাজের বুকে লুকাতে চাইছে রূপকথা। লুইস আর অভিরূপকে টেক্কা দিয়ে রুদ্র কি করে এখানে প্রবেশ করলো সেই চিন্তায় সরফরাজের মাথা ঘুরে উঠল। অভিরূপ আর লুইস ঠিক আছে তো? সরফরাজ রুদ্রের পানে বন্দুক তাক করার আগেই রুদ্র কোনো বাছবিচার না করেই সরফরাজের বাহুতে গুলি করে দিল। গুলি খেয়ে ব্যথায় কুকিয়ে উঠল সরফরাজ। রূপকথা চিৎকার করে উঠল সরফরাজকে ঝাপটে ধরে। সরফরাজ কোনো কিছু ভাবার আগেই রূপকথাকে সরফরাজের কাছ থেকে টেনে হিঁচড়ে নিজের কাছে নিয়ে এলো রুদ্র। এরপর সঙ্গে আসা গার্ডগুলোকে বলে উঠল। রূপকথা ছটফট করে উঠল দুর্বল শরীরে। সে রুদ্রের পা জড়িয়ে ধরে কেঁদে উঠল। সরফরাজকে ছেড়ে দিন প্লিজ, ওকে মারবেন না। রূপকথার কাকুতিতে রুদ্রের বেশ হাসি পেল। রূপকথার চুল চেপে ধরে উপরে তুলে হিস হিস করে বলে উঠল, ওর মৃত্যুর পর তুমি আমার হবে ডার্লিং। হবু স্বামীর সামনে কেউ প্রেমিকের জন্য কাঁদে? ছি, লোকে মন্দ বলবে তো। এমন আদর সোহাগ করব যে সব ভুলে যাবে। রানী করে রাখবো, রানী, বুঝলে? মাথার ব্যথায় চুলের গোড়া চেপে ধরে ক্লান্ত চোখে আর্তনাদ করে রূপকথা বলে উঠল। আমার দেহে এক বিন্দু প্রাণ থাকতে তুই আমায় পাবি না, অমানুষ। সরফরাজের জীবনের চরম ভুল সেই তোকে বাঁচিয়ে রেখেছে। মামাতো ভাই হিসেবে সে তোকে ক্ষমা করেছে বারবার, কিন্তু তুই ক্ষমার অযোগ্য শয়তান, নিকৃষ্ট লোক। থু। বলেই রুদ্রের মুখে থুতু ছুঁড়ল রূপকথা। রূপকথার গায়ে জামা দিয়ে মুখে থুতু মুছে রুদ্র বাঁকা হাসল। এরপর নিজের বুকের সাথে রূপকথাকে মিশিয়ে সরফরাজকে কটাক্ষ করে বলে উঠল, তোর প্রাণ ভোমরা আমার বুকে, দেখতে বেশ লাগছে না? তোর চাইতে সুদর্শন আমি, তবুও এই বোকামে মানতে চাইছে না। কি মন্দ কপাল আমার সালা। তুই ভুল করছিস রুদ্র, এর দাম চুকাতে পারবি না, ওকে ছেড়ে দে। সরফরাজকে ধরে রেখেছে 4 জনে, তবুও যেন তারা গুলি খাওয়া সরফরাজকে আটকে রাখতে পারছে না। সরফরাজ হিংস্র বন্য পশুর ন্যায় পুনরায় দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোর বুকের খাঁচা খুবলে ছিড়বো আমি রুদ্র, তোর নোংরা হাত আমি কেটে কুকুর দিয়ে খাওয়াবো। ওকে ছেড়ে দে, তোর নোংরা স্পর্শে ও অপবিত্র হয়ে যাচ্ছে। অধিক রক্তপাতে সরফরাজের মাথা ঘুরে উঠছে। তার শরীর সায় দিতে চাচ্ছে না, মনে হচ্ছে হাত খুলে পড়ে যাচ্ছে। তবুও সরফরাজ চিবিয়ে বলে উঠল, ক্ষমতা থাকলে হাত ছেড়ে দিয়ে বাহাদুরি দেখা, জিন্দা কফন করে দিয়ে চলে যাব শুয়োরের বাচ্চা। রুদ্র ঠোঁট উল্টে কাঁধ উঁচু করে রূপকথাকে টেনে হিঁচড়ে এগোতে লাগলো। রূপকথা মাটিতে বসে যেতে চাইল। সে চিৎকার করে অনুনয় করতে লাগলো, আমি সরফরাজকে ছাড়া যাব না। সরফরাজকে তোমরা মেরো না, ওকে ছেড়ে দাও। সরফরাজ, সরফরাজ। কিন্তু রুদ্রের শক্তির কাছে সে রক্ষা পেল না রূপকথাকে কোলে তুলে ছুটল রুদ্র। সরফরাজ পেছন থেকে চিৎকার করে বলে উঠল, আল্লাহর কসম, তোকে মেরে আমি মরবো রুদ্র, তোর প্রাণ না নিয়ে আমি মরবো না। লুইসের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে সুবহান চৌধুরীর উঠানে। পাশেই বুকে গুলি খেয়ে অচেতন অভিরূপ। সরফরাজ কাতর চোখে অভিরূপ আর লুইসকে দেখে চিৎকার করে কেঁদে উঠল। লুইসের সাথে কাটানো দিনগুলো চোখে ভাসতেই সরফরাজ উন্মাদ হয়ে উঠল। সরফরাজ ভাঙা গলায় ডাকল, লুইস, ওয়েক আপ, হেই লুইস। সরফরাজের ডাকে লুইস ওঠে না। চোখের জল ছেড়ে দিয়ে সরফরাজ আবার ধমকে ওঠে, I'm calling you Luis, how dare you wanna die? এরপর অভির পানে তাকিয়ে সরফরাজ বলে ওঠে, ভং ধরেছিস তাই না অভি? আমাকে একা রেখে নাটক হচ্ছে, ঝুলিয়ে পেটাবো কিন্তু। রূপকথাকে নিজের কোলে বসিয়ে চেপে ধরে আছে রুদ্র। সরফরাজের অসহায় মুখ দেখে তার যেন আনন্দ আর ধরে না। রুদ্র প্রশস্ত হেসে বলে উঠল, তোর বডিগার্ড তো মাথা মোটারে সারফারাজ। পেছন থেকে এতগুলো গুলি করলাম, সে রিপিট পর্যন্ত করতে পারল না। হি হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড মি, কোনো মজা আসেনি। আর অভিরূপ, হি ইজ আ ব্রেভ গাই। সামনে থেকে তেড়ে এসে মারতে চাইছিল আমায়, মরতে মরতে বেঁচে গেছি। আমিও পাল্টা আক্রমণ করলাম, অমনি আনমনি লুটিয়ে গেল। ধ্যাত, সব কটা ফার্মের মুরগি। কথাগুলো বলেই রূপকথার হাতে বন্দুক গুজে দিয়ে নিজেই সরফরাজকে উদ্দেশ্য করে ট্রিগার চাপল রুদ্র। এরপর বলে উঠল, চল, তোর সাথে কিছুক্ষণ খেলা যাক।
সারফারাজ কেঁপে উঠল বুকের ডান পাশে গুলি খেয়ে। রূপকথা শরীরের সর্বোচ্চ শক্তিতে চিৎকার করে উঠল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করল রুদ্রের থেকে। গুলি খেয়ে ঢলে পড়তে চাইল সারফারাজ, কিন্তু সারফারাজের দুই হাত এখনও পুরুষ 4 জনের হাতে বন্দী। রুদ্র বাম হাতে নাড়িয়ে আদেশ দিল, ছেড়ে দে, মরার আগে একটু বিষ ছাড়তে দে, হাজার হলেও ভাই হয় আমার। সারফারাজকে লোকগুলো ছেড়ে দিতেই সারফারাজ তেড়ে আসতেই চাইল। সারফারাজের পানে তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠল রুদ্র। এরপর রূপকথার কপালে বন্দুক ঠেকিয়ে বলে উঠল, নীল ডাউন করে আমার কাছে প্রাণ ভিক্ষা চা। যদি ভিক্ষা চেয়ে আমায় খুশি করতে পারিস তবে মাফ করে দেব, প্রমিস। সহসাই থেমে গেল সারফারাজের পা জোড়া। সারফারাজ রূপকথার পানে অসহায় নজরে তাকালো। রূপকথা মাথা ঝাঁকিয়ে বলে উঠল, তুমি এই শয়তানের সামনে মাথা নোয়াবে না সারফরাজ। আমি জানি তুমি ওকে চিরতরে শেষ করবে। আমার সারফরাজ এতটাও দুর্বল নয়, তাই না? তুমি মাথা নোয়াবে না, আমার কসম লাগে। আমি সপাটে রূপকথার গালে এক চর বসিয়ে রুদ্র বলে উঠল, তবে আসল চাবি তবে এখানে। মাথা নোয়া, জীবন ভিক্ষা চা। তোর নোয়ানো মাথা খুব করে দেখতে ইচ্ছে করছে আমার। বলেই রূপকথার গলা টিপে ধরল। সারফারাজ চিৎকার করে বলে উঠল, ওকে ছেড়ে দে রুদ্র, ওর সাথে তোর কোনো লেনদেন নেই। তুই আমাকে যা খুশি কর, কিন্তু ওকে ছেড়ে দে। রুদ্র বেশ মজা পেল। সে হাসতে হাসতে বলে উঠল, বলে সজোরে রূপকথার গলা টিপে ধরল। সারফারাজ অনুনয় করে বলে উঠল, ওকে ছেড়ে দে রুদ্র, আমি তোর সব শর্তে রাজি। রূপকথা গুঙিয়ে বলে উঠল, মরে গেলেও তুমি মাথা নত করবে না সারফরাজ। রূপকথার থেকে দৃষ্টি সরিয়ে মাথা করে নিল সারফারাজ। এরপর পা ভেঙে বসার আগেই পুলিশের গাড়ির আলোতে আলোকিত হলো চারপাশ। সেই সাথে ভেসে এলো শক্ত কলা। উত্তপ্ত মরুভূমিতে হঠাৎ হিমশীতল বর্ষণধারা যেমন অবিশ্বাস্য, ঠিক তেমনি এই ভয়ানক রাতের আধারে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সুফিয়ান চৌধুরীর আবির্ভাব সারফারাজের কাছে কল্পনায় ঠেকল। নিজের চোখ দুটো যেন ভুল দেখল। কঠিন হৃদয়ে সারফারাজের ইচ্ছে হলো সুফিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে এই মুহূর্তে চিৎকার করে কাঁদতে। সারফারাজ করুণ চোখে সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে বহু কষ্টে বলে উঠল, রূপকথাকেও আঘাত করেছে কমিশনার সাহেব, অথবা আমি কিচ্ছুটি করতে পারিনি। ও রূপকথা শরীরে নয়, আমার হৃৎপিণ্ডে আঘাত করেছে। সেই আঘাত আমি যে সইতে পারছি না কমিশনার সাহেব। মেয়ের গায়ে রুদ্ররাজ আঘাত করেছে ভেবেই পায়ের রক্ত মাথায় ছলকে উঠল সুফিয়ান চৌধুরীর। তার মন বলল রুদ্রের গায়ের চামড়া তুলে লবণ মরিচ ভরতে। এদিকে সুফিয়ান চৌধুরীকে দেখে মোটেও ঘাবল না রুদ্ররাজ। সে আরও তেজি গলায় বলে উঠল, বুড়ো বয়সে বেঘরে প্রাণ হারাতে এলি কমিশনার? রুদ্রের মুখে তুই সম্বোধনে সুফিয়ান চৌধুরী তেতে উঠল। চোয়াল শক্ত করে সুফিয়ান চৌধুরী রুদ্রের উদ্দেশ্যে বলে উঠল। বলেই সুফিয়ান চৌধুরী রুদ্রের উদ্দেশ্যে থুতু ছুড়লেন। সুফিয়ান চৌধুরীর কথায় রুদ্রের ক্রোধ আকাশ ছাড়ালো। সে নিজের রাগ ধরে রাখতে না পেরে গুলি করতে চাইল সুফিয়ান চৌধুরীকে, কিন্তু সেই সুযোগ দিল না সুফিয়ান চৌধুরী। রুদ্রের হাতে গুলি করে দিল দক্ষ হাতে। এরপর বলে উঠল, এদিকে গুলির তোড়ে রুদ্রের হাত থেকে পড়ে গেল বন্দুকখানা। ব্যথায় গর্জে উঠল রুদ্র। রুদ্রের অপর হাতে এখনও রূপকথা বন্দী। রুদ্ররাজের দুর্বলতার সূচক নিয়ে হাতে শক্ত কামড় বসালো রূপকথা। ব্যথা সইতে না পেরে রূপকথাকে ঝটকা দিয়ে ফেলে দিল রুদ্র। অসুস্থ রূপকথা ঘাসযুক্ত উঠানে কোণে হুমড়ে খেয়ে পড়ে আর্তনাদ করে উঠল। সারফারাজ দৌড়ে গিয়ে রূপকথাকে আগলে নিয়ে জাপটে ধরল। রূপকথা সারফারাজকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সারফারাজ রূপকথার মাথায় চুমু খেয়ে দুর্বল গলায় বলে উঠল, সব ঠিক হয়ে যাবে, সব, কেঁদো না। সুফিয়ান চৌধুরী উপস্থিত বাকি 4 জনের পায়ে একে একে গুলি করে মাটিতে শুইয়ে দিল। এরপর রুদ্রের সামনে এসে হিস হিস করে বলে উঠল। বলেই রুদ্রের গালে সপাটে এক ঘুষি মেরে জিজ্ঞেস করল। ঘুষির আঘাতে ছিটকে গেল রুদ্র। সুফিয়ান চৌধুরী পুনরায় রুদ্রের কলার ধরে টেনে ঠোঁটে ঘুষি বসিয়ে বলে উঠল। নিজের নিয়ন্ত্রণ যেন হারিয়েছেন সুফিয়ান চৌধুরী। যে মেয়েকে আজ পর্যন্ত একটা ধমক পর্যন্ত দেননি, সেই মেয়েকে আঘাত করেছে বাইরের একজন ক্রিমিনাল। কোমরের বেল্ট খুলে 2 ভাঁজ করে বকলেসে দিয়ে রুদ্রের ভ্রু পেঁচিয়ে
কপালে আঘাত করে বলে উঠলেন। ব্যথায় তাক চেপে হুঙ্কার ছেড়ে উঠল রুদ্র। বেল্টের আঘাতে তার ভ্রু আর কপাল দুই কেটে রক্ত ঝরছে। হাত দিয়ে সেই রক্ত মুছে লম্বা চড়া রুদ্র সুযোগ বুঝে বেল্ট হাতে পেঁচিয়ে ধরে সুফিয়ান চৌধুরীকে হ্যাচকা টানে নিজের কাছে এনে গলা টিপে ধরল। অত লম্বা শক্তিশালী মানুষটার সামনে সহজেই ধরাশায়ী হতে নিলেন সুফিয়ান চৌধুরী। এই দৃশ্য দেখে রূপকথাকে ফেলে উঠে এলো সারফারাজ। তার দুই চোখ বন্ধ হয়ে আসছে, শরীর আর সায় দিচ্ছে না। বুক আর হাতের ক্ষত দেখে গল গল করে রক্ত ঝরছে। তবুও সেসব তোয়াক্কা না করে সারফারাজ এলোমেলো পায়ে রুদ্রের পেছনে দাঁড়িয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে রুদ্রের পিঠ বরাবর এক ঘুষি বসালো। ঘুষির পাউন্ড প্রায় 900। এক ঘুষিতেই দম আটকে এলো রুদ্রের। তার শরীর দুর্বল হয়ে হাত ঝুলে পড়ল। রুদ্র সুফিয়ান চৌধুরীর গলা ছেড়ে দিয়ে হাঁটু মুড়ে বসে গেল উঠানে। সারফারাজ দাঁত চেপে চক্রাকারে ঘুরে সজোরে এক লাথি বসালো রুদ্রের মাথায়। মাথায় আঘাত পেতেই চিৎকার করে মাটিতে শুয়ে গেল রুদ্র। সারফারাজ যেন উন্মাদ হয়ে উঠল। সে লাথির উপরে লাথি বসালো রুদ্রের বুকে, কোমরে, পেটে আর পিঠে। রুদ্র নড়বার শক্তিটুকু পেল না। সারফারাজের ইচ্ছে হলো ইট দিয়ে রুদ্রের মাথাটা থেতলে দিতে, কিন্তু এমনটি করল না সে। সারফারাজ রুদ্রকে টেনে হিঁচড়ে দাঁড় করালো। এই দৃশ্যে সুফিয়ান রূপকথা দুজনেই অবাক হলো। রূপকথা চিৎকার করে বলে উঠল,